ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাকাউন্টিং 16/32 এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমার এই চ্যানেল থেকে নিয়মিতভাবে ইন্টারমিডিয়েট থেকে শুরু করে মাস্টার্স ফাইনাল ইয়ার পর্যন্ত ম্যাথ রিলেটেড ভিডিওগুলো আপলোড করা হচ্ছে, যাতে ছাত্রছাত্রীদের উপকার হয়। এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে শিক্ষা প্রতিষ্ঠান সব বন্ধ রয়েছে, এর ভিতরে আমার চেষ্টা অব্যাহত রয়েছে। তো আমি আগে বলেছি এই ব্যয় কেন্দ্র কাকে বলে। কোনো পণ্য বা সেবা উৎপন্ন কোনো সেবা বা পণ্য উৎপন্নের জন্য প্রতি ক্ষেত্রে যে ব্যয় হয়, এর প্রতি ক্ষেত্রকে এক একটি ব্যয় কেন্দ্র বলে। যেমন আমাদের কলেজ আছে, কলেজে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট আছে, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট আছে, ফিনান্স, মার্কেটিং, 19টা ডিপার্টমেন্ট আছে। 19টা ডিপার্টমেন্টের নিজস্ব একটা ব্যয় হয়, সরকার একটা ব্যয় বরাদ্দ দেয় প্রত্যেকটা ডিপার্টমেন্ট। এই প্রত্যেকটা ডিপার্টমেন্ট এবং সাধারণ প্রশাসন বলতে কলেজের একটা অ্যাডমিনিস্ট্রেশন আসন, এই প্রত্যেকটা বিভাগ কিন্তু এক একটা ব্যয় প্রত্যেকটা বিভাগে কিন্তু এক একটা ব্যয় হয়, সেটা সেমিনার তহবিল হোক বা সরকারি ফান্ড থেকে হোক। তাহলে এই বিভাগগুলো কিন্তু একটা ব্যয় কেন্দ্র, এক একটা ব্যয় কেন্দ্র যেখানে ব্যয়গুলো সংগঠিত হয়। অর্থাৎ যে বিভাগ বা যে ক্ষেত্রে যে জায়গায় ব্যয়টা সংগঠিত হয়, সেই জায়গাটা বা সেই ক্ষেত্রটাকে বলে এক একটা ব্যয় কেন্দ্র। এইভাবে উৎপাদনের ক্ষেত্রে, সেবা ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় এক এক ডিপার্টমেন্টে অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টের যে নির্দিষ্ট ব্যয় হয় তাকে ব্যয় কেন্দ্র বলা হয়। এখন মুনাফা কেন্দ্র বলে যে বিভাগের উপরে আয় এবং ব্যয় উভয় নির্ণয়ের দায়িত্ব থাকে তাকে মুনাফা কেন্দ্র বলে। কিন্তু এই মুনাফা কেন্দ্র কখনো বিনিয়োগ করতে পারে না। বিনিয়োগ কেন্দ্র কাকে বলে? যে কেন্দ্র শুধুমাত্র বিনিয়োগের বিষয়টা দেখে বা বিনিয়োগের পরিমাণটা নির্ধারণ করে এবং কোথায় বিনিয়োগ করতে হবে সেই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে, তাকে বিনিয়োগ কেন্দ্র বলে। এবার এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে সিওডিএম। সিওডি মিনস চিফ অপারেটিং ডিসিশন মেকার। IFRS 8 অনুসারে সিওডিএম বলতে বিশেষ কার্য সম্পাদন কার্য, যেমন সম্পদ বন্টনকরণ ও সেগমেন্টগুলোর কৃতিত্ব নির্ধারণ ও মূল্যায়নকে বোঝায়, কোনো ব্যক্তি বিশেষ বা কার্যনির্বাহী বা কোনো নামকে বোঝায় না। আপনি ভিডিওটা থামাই দেবেন এবং একটু পড়ে নেবেন। এবার আমাদের বেশ কিছু জিনিস আসছে, এখানে একটু ভিডিওটা থামাই দেবেন এবং পড়ে নেবেন। আমি অঙ্ক করার সময় এই ভিডিও থিওরিগুলো অটোমেটিক্যালি আলোচনায় চলে আসবে। এবার আমরা এখানে 3টা সূত্র আলোচনায় যাচ্ছে না, সূত্রটা এখানে একটু দরকার হবে পরবর্তীতে। আপনি 3টা সূত্র আছে এখানে, 3টা সূত্রের মধ্যে এই 3টা সূত্রকে আমরা ব্যবহার করব। এখানে শুধু একটু পড়ে নেবেন। এখানে 3টা সূত্র, এখানে দেখেন মোটের উপর 3টা সূত্র আছে। তো এখানে আমি যে জিনিসটা করতে চাচ্ছি, অঙ্কের ভিতর দিয়ে বোঝাতে চাচ্ছি থিওরিটাকে। এখানে দেখেন এই অঙ্কটা ঢাকা ইউনিভার্সিটি 2018 সালে পড়েছে। পদ্মা সার্ভিস কোম্পানি যে ডিভিশন অফ এ মেজর অয়েল কোম্পানি, এই চ্যাপ্টারে মোটের উপর আছে 4টি থিওরি। যে কয়টা থিওরির কথা বললাম ওই 4টি থিওরি, আর একটা ইনকাম স্টেটমেন্ট যেটা আগের ভিডিওতে গেছে, আর 3টা সূত্র। প্রোভাইডস ভেরিয়াস সার্ভিসেস টু দ্য অপারেটর অফ নর্থ বেঙ্গল অয়েল ফিল্ড ইন ঘোড়াঘাট, দিনাজপুর। ডাটা কনসার্ন দি মোস্ট রিসেন্ট ইয়ার অ্যাপিয়ার বিলো। সেলস টাকা 2 crore, নেট অপারেটিং ইনকাম 12 লাখ, অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট 1,50,00,000 রিকোয়ার্ড। কম্পুট দি মার্জিন অফ পদ্মা সার্ভিস কোম্পানি, কম্পুট দি টার্নওভার অফ দি পদ্মা সার্ভিস কোম্পানি, কম্পুট দি রিটার্ন অন ইনভেস্টমেন্ট ROI অফ দি পদ্মা সার্ভিস কোম্পানি। এখানে অঙ্কটাকে আপনি যদি আপনার কাছে যে খাতাটা থাকবে সেই খাতাটাকে এইভাবে ধরবেন, অর্থাৎ মাঝখানে ভাঁজ করে অঙ্ক করবেন না, তাহলে বারবার আপনাকে সূত্র লিখতে হবে। অতএব এখানেও আপনি একবার সূত্র লিখবেন, আর এই পাশে যদি 3টা বিভাগ থাকে 3টা বিভাগের অ্যামাউন্ট বসাই যাবেন। আর বারবার সূত্র লিখতে গেলে আপনার টাইম লস হবে, পরীক্ষার খাতায় একটু বুদ্ধি খাটে কাজ করবেন। তো এবার আমরা আসি, মার্জিন বলতে কি বোঝায়। মার্জিন বলতে কি বোঝায়, এখানে অঙ্কটা আমি পড়ে ফেলেছি। এবার এখানে মার্জিন বলতে কি বোঝায় দেখেন। মার্জিন হচ্ছে নিট অপারেটিং ইনকাম, যেটা আমরা আগের অঙ্কতে নিট অপারেটিং ইনকাম কীভাবে বের করতে হবে সেটা দেখাইছি। সেল থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিতে হবে, তারপরে ট্রেসেবল ফিক্সড কস্ট বাদ দিতে হবে। সেল থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে আমরা কন্ট্রিবিউশন পাবো, কন্ট্রিবিউশন থেকে ট্রেসেবল ফিক্সড কস্ট বাদ দিলে আমরা সেগমেন্ট ইনকাম পাবো, তারপরে কমন ফিক্সড কস্ট বাদ দিলে আমরা নিট অপারেটিং ইনকাম পাবো। অন্যভাবে বের করা যায়, যেটা আমরা আগে দেখাইছি ইবিআইটির মাধ্যমে। তো ওখানে আমরা নিট অপারেটিং ইনকাম অর্থাৎ NOI বাই সেলস ইন্টু 100। এখানে নিট অপারেটিং ইনকাম আমাদের রয়েছে, নিট অপারেটিং ইনকাম এখানে 12 লক্ষ টাকা দেওয়া আছে, 12 লক্ষ টাকা দেওয়া আছে। আর এখানে সেলস দেওয়া আছে 2 কোটি। এই অঙ্কটা যদি 2 কোটি, এটাকে যদি আমি পার্সেন্টেজ করি তাহলে এখানে 6% হয়। অর্থাৎ নিট অপারেটিং ইনকামকে সেলস দিয়ে ভাগ করলে যে রেশিও পাওয়া যায় সেই রেশিওটাকে বলি আমরা মার্জিন। এটা 6। এখন সেলস, এবার আসি টার্নওভার। টার্নওভার বলতে কি বোঝায়? টার্নওভার হচ্ছে আবর্তন। এখানে দেখেন অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট। অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটটা বলতে বছরের প্রথমে সম্পদ এবং বছরের শেষে অপারেটিং অ্যাসেট কোনগুলো,
এগুলো কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট অ্যাসেট আর প্লান্ট অ্যাসেট এক্সেপ্ট ল্যান্ড, যদি ল্যান্ড ডেভেলপমেন্ট করা থাকে ল্যান্ডের সাধারণত আসে না, ইনটেনজিবল এবং ফিকটিসিয়াস অ্যাসেটও ধরা হয় না। কারেন্ট অ্যাসেটের মধ্যে কারেন্ট অ্যাসেটগুলোর মধ্যে থেকে ক্যাশ, ব্যাংক ব্যালেন্স, অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেন্টরি এইগুলো সাধারণত অপারেটিং অ্যাসেট হিসাবে ধরা হয়। আর প্লান্ট অ্যাসেটকেও প্লান্ট অ্যাসেট যেটা রয়েছে সেই প্লান্ট অ্যাসেট যেগুলো ব্যবসায় ব্যবহার হয় এক্সেপ্ট ল্যান্ড সেগুলো অপারেটিং অ্যাসেটের মধ্যে ধরা হয়, কিন্তু ইনটেনজিবল এবং ফিকটিসিয়াস অ্যাসেটকে অপারেটিং অ্যাসেট হিসেবে ধরা হয় না। বছরের শুরুতে অপারেটিং অ্যাসেট এবং বছরের শেষে এই অপারেটিং অ্যাসেটকে যোগ করতে হবে, যোগ করে গড় করতে হবে, গড় করলে যেটা হবে সেটা অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট হবে। তো এখানে অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট 1,50,00,000 দেওয়া রয়েছে। এখানে 1,50,00,000 দেওয়া আছে, সেলস দেওয়া আছে 2 কোটি। তাহলে সেলস আমাদের এখানে 2 কোটি, সেলস আমাদের 2 কোটি বাই অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট আমাদের 1,50,00,000। এখানে কিন্তু 100 গুণ হবে না, কারণ টার্নওভারের ক্ষেত্রে আবর্তন বোঝায়। এটা 1.1 এটা সমান হয়ে আছে 1.3 টাইমস, এটাকে বলে টাইমস, বার, এতবার। এখন এই টাইমসটা যত বেশি ঘুরবে অর্থাৎ অ্যাসেটগুলো যত আবর্তন করবে তত মুনাফার হারটা এই হারটা বাড়তে থাকবে। এই 1.3 টাইমস এটা যদি 5 হয়ে যায় তাহলে এটা বেড়ে যাবে, এটা বেড়ে যাবে। এটা যত কম হবে এই রেটটা তত কমে যাবে। এজন্য এই টাইমসটা অ্যাসেটটাকে বারবার ঘোরাতে হবে, বিক্রি করতে হবে বারবার। যদি ঘোরানো যায় অর্থাৎ ব্যবসায় পরিচালনা চক্রটা এই অ্যাসেটটার মাধ্যমে পরিচালিত হয়, অর্থাৎ এই টাইমসটা যত বেশি হবে এই রেটটা তত বেশি হবে। তাহলে সেলস বাই অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট, এটা হলো আমাদের টাইমস। এবার এখানে দেখেন রিটার্ন অন ইনভেস্টমেন্ট, ROI চেয়েছে। রিটার্ন অন ইনভেস্টমেন্ট বলতে এই নিট অপারেটিং ইনকামটা অ্যাভারেজ অপারেটিং ইনকামের সাথে কত পার্সেন্টে এসেছে। নিট অপারেটিং ইনকামটা আমাদের নিট অপারেটিং ইনকাম আছে 1 কোটি কত 1,20,00,000, এখানে 12 লাখ টাকা। এখানে আর আমাদের এখানে টার্নওভার হচ্ছে, এখানে রিটার্ন অন ইনভেস্টমেন্টটা দেখেন। তাহলে এই রেটটা অর্থাৎ এই অ্যাসেটের উপরে এই রিটার্ন অন ইনভেস্টমেন্ট মার্জিন ইন্টু টার্নওভার, তাহলে এই মার্জিন আর টার্নওভার এটা গুণ করে দিতে পারি, অথবা আমরা এভাবে লিখতে পারি। এইটা হচ্ছে মার্জিন সমান এই সূত্রটা, এখানে লিখে দিলাম রিটার্ন অন সংক্ষেপে রিটার্ন অন অপারেটিং ইনকাম, এটা সংক্ষেপে, বাই সেলস, আর সেলস বাই অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট AOA সেলস বাই অ্যাভারেজ অপারেটিং। এইটা আর এইটা যদি আমি কেটে দিই, এই সেলস যদি কেটে দিই থাকে নিট অপারেটিং ইনকাম বাই অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট, নিট অপারেটিং ইনকাম বাই অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট। এটাও করা যায়, আবার এইভাবে গুণ করা যায় 6% গুণ 1.33 টাইমস, তাহলে এখানে হবে সমান 7.98%। আবার আমরা যদি এরকম করি আমরা এরকম লিখতে পারি, 12 লক্ষ বাই 2 কোটি গুণ 2 কোটি বাই আমাদের অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট 1,50,00,000, 1,50,00,000 এরকম লিখলেও এই 7 পয়েন্ট গুণ 100 দিতে হবে। এখানে গুণ 100 দিলে এখানে আসবে আমার এই 7.8% আসবে। অথবা আমি যদি এরকম লিখি, এটা কেটে গেলে এটা কেটে যাবে, এটা যদি কেটে যায় তাহলে আমি এই 1,12,00,000 বাই 1.5 কোটি, 12,00,000 বাই 1.5 কোটি, এটাকে যদি আমি এরকমভাবে পার্সেন্টেজ করি তাও কিন্তু এই 7.9% আসবে, 98% আসবে। তাহলে এই 3টা সূত্র, এর বাইরে কিন্তু কোনো সূত্র নাই। এখন আপনি পরবর্তী অঙ্ক আমরা আরেকটা দেখব, 5 নম্বর অঙ্কটা। তো 5 নম্বর অঙ্কটা এটা হয়ে গেল। এবার 5 নম্বর অঙ্কটাকে আমরা নিয়ে আসি। এবার আমরা 5 নম্বর অঙ্কটা এখানে পড়ে নিই। দেখেন এখানে 5 নম্বর অঙ্কটা আমরা একটু পড়ে নিই। বুঝতে পারছেন একটা বিশাল অঙ্ককে এর ভিতরে আনা একটা জটিল ব্যাপার। অঙ্কটাই দেখছেন কত বড়, এই অঙ্কটাকে কিভাবে স্লাইডে নিয়ে আসা যায় আমি সব চেষ্টা করেছি, পারিনি। অতএব আপনাদের এই সরানোর সাথে অ্যাডজাস্ট করতে হচ্ছে। এবার দেখেন অঙ্কটা কতবার পড়েছে। পূর্বাচল কোম্পানি লিমিটেড হ্যাড টু রিজনাল ডিভিশন উইথ দেয়ার হেডকোয়ার্টার্স অ্যাট ঢাকা অ্যান্ড চিটাগাং।
The relevant data relating to these two division are as follows. ঢাকা ডিভিশন আর চিটাগাং ডিভিশন, এখানে সেলস দেওয়া আছে আর নিট অপারেটিং ইনকাম দেওয়া আছে আর অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট দেওয়া আছে। আমি বলেছি নিট অপারেটিং ইনকামটা কিভাবে আসে সেটা আমি আগেই আপনাদের বলেছি, অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটটা কিভাবে আসে তাও বলে দিয়েছি। এবার ফর ইচ রিভার্সমেন্ট কমপ্লিট দি রিটার্ন অন ইনভেস্টমেন্ট ROI ইন টার্মস অফ প্রফিট মার্জিন অ্যান্ড টার্নওভার। এবার অ্যাজুমিং দ্যাট দি কোম্পানিজ evaluate performance by residual income and that the maximum required rate of return any division 15%, compute the each division residual income. Mention also the basis of which of the above two criteria would you finalize your evaluation. আমি আগে বলতে চাচ্ছি যে অত কি লেখা না আছে দেখার দরকার নাই, আপনি 4টা জিনিস মনে রাখবেন, এইভাবে ছকটা করে নেবেন খাতাটাকে যেভাবে আমি বলেছি সেভাবে। তো প্রথমে কি এখানে বলেছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। তো রিটার্ন অন ইনভেস্টমেন্টের সূত্রটা আমরা এখানে রিটার্ন অন ইনভেস্টমেন্টের যে সূত্র সেটা আমরা এখানে দেখিয়েছি। তো রিটার্ন অন ইনভেস্টমেন্ট সরাসরি এইভাবে বের করা যায়, এভাবে বের করা যায়, এভাবে বের করা যায়। তো আমরা রিটার্ন অন ইনভেস্টমেন্ট এইভাবে যাব না, কারণ আমরা গোড়া থেকে আসবো। তাহলে এখানে দেখেন রিটার্ন অন ইনভেস্টমেন্ট, তাহলে প্রথম আমার চাচ্ছে কি যে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, তাহলে নিট অপারেটিং ইনকাম বাই সেলস, এটা আগে আমি শুরু থেকে নেব, যেহেতু আমি শিখাচ্ছি একবার জটিল অবস্থায় যাব না। নিট অপারেটিং ইনকাম 2 লক্ষ, এখানে ফর্মুলাটা লিখে নেবেন। এইভাবে অঙ্ক করলে আপনার বারবার সূত্র লিখতে হবে না, এক সূত্রতে সব হয়ে যাবে। 2,10,000 বাই সেলস হচ্ছে 30 লক্ষ, এটাকে যদি আমরা পার্সেন্টেজ করি তাহলে 7% হয়। আর এটা আছে 7,20,000 বাই 90 লক্ষ, এটা গুণ 100, তাহলে এইটার পার্সেন্টেজ হবে 8%। এবার আমরা টার্নওভার, এর বাইরে কোনো সূত্র নাই, আসলে কিছু নাই, তো আমি দেবো শিখাবো কী করে, 3টা জিনিসই আছে। এবার আমরা যাব টার্নওভারে। তো টার্নওভারের সূত্রটা দেখেন, টার্নওভারে সেলস বাই অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট। এখানে সেলসের পরিমাণ 30 লক্ষ বাই অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট এখানে 10 লক্ষ, তাহলে এখানে 3 টাইমস হবে। আর এখানে সেলস আছে 90 লক্ষ বাই 7 অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট 40 লক্ষ, তাহলে এটাকে ভাগ করলে আমরা 2.2 টাইমস হবে। তাহলে দুটো জিনিস আপনি মনে রাখেন, একটা হচ্ছে মার্জিন হচ্ছে নিট অপারেটিং ইনকাম অর্থাৎ NOI বাই সেলস অর NOI বাই সেলস গুণ 100, আর এটা হচ্ছে সেলস বাই অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট। এখন রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এটা আমাদের 1 নম্বর রিকোয়ার্ডে চেয়েছে। এখানে দেখেন প্রথমে কি এসেছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, আমি একবারেও লিখে করতে পারতাম, কিন্তু আমি সংক্ষেপ করার জন্য এইভাবে করে নিয়েছি রিটার্ন অন ইনভেস্টমেন্ট। তাহলে রিটার্ন অন ইনভেস্টমেন্ট হচ্ছে মার্জিন ইন্টু টার্নওভার, আর তাহলে মার্জিনটা কি, মার্জিন হচ্ছে এই সূত্র, অর্থাৎ রিটার্ন NOI বাই সেলস বাই অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট অথবা এইরকম। তাহলে আমরা এখানে শুধু গুণ করে দেবো, যেহেতু আমাদের বের করা আছে, আগের অঙ্ক দেখিয়েছি 7% গুণ 3 টাইমস সমান 21%, আর এখানে 8% গুণ 2.2 টাইমস এখানে 18%। এটা আমাদের 1 নম্বর রিকোয়ার্ডটা হয়ে গেল। এবার 1 নম্বর রিকোয়ার্ড আমাদের হয়ে গেল, এটা আমাদের হয়ে গেল। এবার 1 নম্বর রিকোয়ার্ডটা আমাদের এখানে শেষ হয়ে গেল। এবার এখানে কি বলেছে দেখেন, অ্যাজুমিং দ্যাট দি কোম্পানি ইভ্যালুয়েট পারফরমেন্স বাই রেসিডুয়াল ইনকামটা নতুন আসছে, রেসিডুয়াল ইনকাম RI, রেসিডুয়াল ইনকাম দ্যাট দি ম্যাক্সিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, এটা কস্ট অফ ক্যাপিটাল বলে 15%, কস্ট অফ ক্যাপিটাল 15%। রেসিডুয়াল ইনকামটা কীভাবে আসে দেখেন, এটা আরও সোজা, নিট অপারেটিং ইনকাম। তাহলে নিট অপারেটিং ইনকামটা আমরা এখানে পেয়েছি 2,10,000, এটা আমরা বসাই দেবো 2,10,000, আর এর হচ্ছে 7,20,000, এবার আমরা লেস মিনিমাম রিকোয়ার্ড ইনকাম, আর এখানে অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট ইন্টু নর্মাল রেট অফ রিটার্ন অর কস্ট অফ ক্যাপিটাল। এখন এখানে দেখেন অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট, এখানে আমরা লিখে ফেলেছি, অঙ্কের সাথে সম্পর্ক না রাখলেও হবে। এর পরিমাণ হচ্ছে 10 লক্ষ গুণ 15%, তাহলে এখানে হবে 1,50,000, তাহলে এর রেসিডুয়াল ইনকামটা হবে 60,000। তাহলে রেসিডুয়াল ইনকামটা কি,
নিট অপারেটিং ইনকাম থেকে রিকোয়ার্ড ইনকাম অর্থাৎ রিকোয়ার্ড ইনকাম বাদ দিলে যে আয় পাওয়া যায় তাকে অবশিষ্ট মুনাফা বলে। নিট অপারেটিং ইনকাম থেকে রিকোয়ার্ড ইনকাম বাদ দিলে যে আয় থাকে তাকে রেসিডুয়াল ইনকাম বলে। রেসিডুয়াল এই রিকোয়ার্ড ইনকামটা কীভাবে নির্ণয় করা হবে? অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট ইন্টু নর্মাল রেট অফ রিটার্ন অর কস্ট অফ ক্যাপিটাল। তাহলে এইটার কত হবে? এটার হবে 4×15=60, এখানে হবে এটা 40 লাখ। অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট 40 লাখ, 40 লাখের এখানে এর পরিমাণ হবে 6 লক্ষ। তাহলে এর দাঁড়াবে 1,20,000। এর পরিমাণ হচ্ছে, এর রেসিডুয়াল ইনকাম হচ্ছে 1,20,000। তাহলে বুঝতে পেরেছেন তো রিকোয়ার্ড ইনকামটা কীভাবে আসে? অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট ইন্টু নর্মাল রেট অফ রিটার্ন অথবা কস্ট অফ ক্যাপিটাল। আর নিট অপারেটিং ইনকাম থেকে রিকোয়ার্ড ইনকাম বাদ দিলে কি থাকে? রেসিডুয়াল ইনকাম। এখন আমাদের তাহলে রিকোয়ার্ড ভিউটাও হয়ে গেল। এবার আমাদের এখানে বলেছে কি, মেনশন অলসো দি বেসিস অফ হুইচ অফ দ্য অ্যাবভ টু ক্রাইটেরিয়া উড ইউ ফাইনালাইজ ইউর ইভ্যালুয়েশন। এবার দেখেন এখানে আপনাকে একটু লক্ষ্য করতে হবে, এর রেসিডুয়াল ইনকামটা কত? এটার 21% আর এটার কত? 18%। এটার 21% আর এটার কত? খুলনার হচ্ছে 18%, চিটাগাংয়ের হচ্ছে 18%, এটার বেশি। এখন এখানে কমেন্টটা লিখে দেবেন, নো দি চিটাগাং ডিভিশন ইজ সিম্পলিফাই লার্জার দ্যান ঢাকা ডিভিশন। কীভাবে লার্জার হলো? এইটা দেখেন 30 লাখ টাকা অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট, আর এর অপারেটিং অ্যাসেট আছে, এইটার অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট 10 লক্ষ টাকা। আর এর অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট আছে কত? 40 লক্ষ টাকা। তাহলে এইটা কিন্তু লার্জার। এই কথাটা বলে দিয়েছে, নো দি চিটাগাং ডিভিশন ইজ সিম্পলিফাই লার্জার দ্যান ঢাকা ডিভিশন, অর্থাৎ ঢাকা ডিভিশনের তুলনায় চিটাগাং ডিভিশনটা কি বড়। এখন অ্যান্ড ফর দিস রিজন, এই কারণে ওয়ান উড এক্সপেক্ট দ্যাট ইট উড হ্যাভ গ্রেটার দ্যান অ্যামাউন্ট অফ রেসিডুয়াল ইনকাম। অর্থাৎ যেহেতু এই চিটাগাং ডিভিশনটা বড়, এই চিটাগাং ডিভিশন যেহেতু এর অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট বেশি, তাই চিটাগাং ডিভিশনটা যেহেতু বড়, তাই এই চিটাগাং ডিভিশনের রেসিডুয়াল ইনকামটা বড় হয় স্বাভাবিক। তাই এই কথাটা বলা হচ্ছে কি, রেসিডুয়াল ইনকাম অফ ডিভিশন ডিফারেন্ট সাইজ লার্জার ডিসিশন উইল অলমোস্ট অলওয়েজ লুক বেটার। এখানে এই রেসিডুয়াল ইনকামের ভিত্তিতে যদি বিচার করা হয়, তাহলে চিটাগাং ডিভিশনের রেসিডুয়াল ইনকামটা বেশি হবে। এর ভিত্তিতে একে বড়ই দেখা যাবে, এই রেসিডুয়াল ইনকামের ভিত্তিতে চিটাগাং ডিভিশনকে বড়ই হবে। এজন্য পারফরমেন্স রিপোর্টের ভিত্তিতে এর রেসিডুয়াল ইনকামটা কিন্তু এই রেসিডুয়াল ইনকামের ভিত্তিতে এই পারফরমেন্স রিপোর্টের ক্ষেত্রে রেসিডুয়াল ইনকাম বিবেচনা না করাটাই ভালো। এরা 7%, 40 লক্ষ টাকা সম্পদ খাটিয়ে, এরা 40 লক্ষ টাকার সম্পদ খাটিয়ে এদের লাভের পরিমাণ হচ্ছে 8%। আর এদের 30 লক্ষ টাকার সম্পদ, 90 লক্ষ টাকার সম্পদ 40 লক্ষ টাকার সম্পদ খাটিয়ে এরা লাভ করেছে 8%। আর এরা 10 লক্ষ টাকার সম্পদ খাটিয়ে এরা করেছে 7%। তাহলে এদের পারফরমেন্সটা তুলনামূলক কিন্তু ভালো। এরপরে আবার আমরা আরও 4টি অঙ্ক করব, এবং ভালো থাকেন এবং প্র্যাকটিস করতে থাকেন। অঙ্কগুলো করার পরে বইতে যে দেখবেন সব এই অঙ্কগুলোই করা আছে।